আপনার এখানে কিন্তু অলরেডি অফিসার দিয়ে দিয়েছে। তৃণমূল বলছে এসআইআর করতে দেবো না, আর আমি বলেছিলাম এসআইআরের নামে আতঙ্কিত হবেন না। তৃণমূলের বন্ধুরা তো আমাকে যা দিবার দিল, যা দিবার দিয়েছে। কিন্তু আজকের ডেটে এসে আমি আবারও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আর তৃণমূল দ্রুত এসআইআর করার জন্য ৮০,৬০০ সংখ্যাটাও বলে দিচ্ছি, ৮০,৬০০ বুথে পশ্চিমবাংলা সরকার অফিসার দিয়েছেন এসআইআর করার জন্য। কি হবে এবার বলুন, বলুন কি হবে? আমি এটাও বলে যাচ্ছি যে ভাই এখানে এই একটা রক্তদান শিবির, সামাজিক অনুষ্ঠান। সত্যি কথা বলছি, আমি এই কথা বলার জন্য আমি আসিনি এই পলিটিক্স, মানে এই ধরনের। আমি যে প্রোগ্রামটা ছিল তামান্না, তিলোত্তমা, আনিসকে নিয়ে বলতাম, কিছু সামাজিক বার্তা, রক্তদানের গুরুত্ব নিয়ে বক্তব্য দিতাম। আমি এর আগে ওই আগের মোড়ে এসেছিলাম না, সামাজিক বার্তা দিয়ে যাইনি, দিয়েছিলাম তো। সেরকম পলিটিক্যাল কথাই বলেছি, যদিও আমি পলিটিক্যাল আপাদমস্তক, কিন্তু যখন আমাকে খুঁচিয়ে ঘা করেছো ভাই, সহ্য করতেই হবে, সহ্য করতেই হবে ভাই। যাক, যেটা বলছিলাম, আপনাদের এখানে অলরেডি ৮০,৬০০ পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি অফিসার দিয়ে দিয়েছে অলরেডি। এসআইআর করো। কোথায় যাবে? পালাবেন? এই বাবুকে সাইড দাও। কোথায় যাবেন? তাহলে কি পালাবেন নাকি? বাঘ এসছে, ঘরে যে ঢুকে দরজা দিয়ে দিলে বাঘ চলে যাবে? এসআইআর করার জন্য বাঘকে ডেকে নিয়ে আসলো, ৮০,৬০০ অফিসার দিয়েছে। আর এদেরকে সুপারভিশনে যারা থাকবে ৮,০৬০টা অফিসার, প্রায় তাহলে ৯০,০০০ অফিসার কে দিল? মমতা ব্যানার্জি দিল এসআইআর করার জন্য। আর তার দলের লোকেরা কি বলছে? এসআইআর করতে। তাহলে সাপ হয়ে কামড়াচ্ছে, ওঝা হয়ে ঝাড়ছে কে? এই তৃণমূল। এবার আপনাদের করণীয় কি? কিছু করার নেই, থেকে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না ভাই। আপনাদের করণীয় কি একটু জেনে রাখুন। আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে কি সমাধান হবে? ওই জন্য আমাকে অনেকে গালাগালি দিয়েছে, অনেক সমালোচনা করেছে, নাকি নওশাদ ভাই বিজেপির সুরে সুর মিলাচ্ছে। আমি আপনাদের একটা কথা বলি, মেডিকেল সায়েন্স বলছে সাপে কাটা রুগীকে 90 থেকে সম্ভবত 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম দিলে, এভিএস বলে যেটাকে, দিলে সেই সাপে কাটা রুগীটা বাঁচতে পারে। কিন্তু অনেক তথ্য দেখা যাবে সাপে কামড়ানোর সাথে সাথে মারা গেছে। তাহলে কি মেডিকেল সায়েন্স ভুল? বলুন না, আমি ভুল বলছি? দুটি সঠিক, মেডিকেল সায়েন্সও সঠিক, আর আমাদের কানে যে খবরটা আসে সেটাও সঠিক। কিন্তু সাপে কাটা রুগী যে সাপে কাটার সাথে সাথে মরে গিয়েছে, ও সাপের বিষে মারা যায়নি, ও হার্ট ফেল করে মারা গিয়েছে, আতঙ্কিত হয়ে মারা গিয়েছে। আমাকে সাপ কামড়ে নিয়েছে, বাঁচবো না। বুঝতে পারছেন তো? আতঙ্কিত হলে কি হবে? আপনার ক্ষতি হবে। আমার বক্তব্য ছিল, আজকেও আছে, আগামীতেও বলবো, আতঙ্কিত হবেন না। এই পাড়ায়, শেখ পাড়ায়, এইখানে যদি এসে খোঁজ পান, এখানে খোঁজ পেয়েছেন বাঘ এসেছে, সবাই ঘরে গিয়ে ঢুকে দরজা দিয়ে দিলে বাঘ চলে যাবে? এই বাঘ চলে যাবে? বাঘকে তো ডেকে নিয়ে আসা হয়েছে। এই ঘুষপেটিয়া পশ্চিমবাংলায় যে অবৈধ নাগরিক থাকে, এই শব্দটা প্রথম উচ্চারণ কে করেছে জানেন? আপনাদের মাসিয়া মমতা ব্যানার্জি। তখন আপনারা মমতাকে ভোট দিচ্ছিলেন না, ওই জন্য আপনারা মমতা ব্যানার্জির চোখে সব ঘুষপেটিয়া ছিলেন, বাংলাদেশি ছিলেন। পার্লামেন্টে 2004-05-এর দিকে স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিল কে? আপনারা ঘুষপেটিয়া বলেছিল কে? আজকের দিনে আপনার যিনি মাসিয়া, মমতা ব্যানার্জি। এসআইআরটা হচ্ছে ভোট ধরা একটা কল। কি বললাম? এসআইআর একটা ভোট ধরা কল। ঠিক 2021 সালে ভোটের আগে আগে কি হয়েছিল? সিএ এনআরসি দেশ থেকে তাড়িয়ে দেবে, সিএ এনআরসি করবে, দেশ থেকে তাড়িয়ে দেবে। মমতাকে ভোট দাও, ও কি করবে? বাঁচিয়ে নেবে বলেছিল তো। আচ্ছা, বাঁকড়ার একটা মানুষ 2021 থেকে 2025 তাড়িয়েছে, কেউ বলতে পারবে? আচ্ছা, আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছেন বলে তাড়ায়নি। ভাঙড়ের মানুষ তো মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি। ভাঙড়ের কটা মানুষকে তাড়িয়েছে বলুন? আমি এখনো ভাঙড়ে জিজ্ঞাসা করি, এই তোমাদের কাউকে তাড়িয়েছে বলো তো দেখি। তো ওটা কি ছিল? ভোট ধরা কল। এমন কল, বিজেপির ভোট ধরবে, তৃণমূলের ভোট ধরবে। এই হচ্ছে এসআইআর ভোট ধরা কল। আমি আপনাদের বলবো একটু সজাগ সতর্ক থাকবেন, কি থাকবেন, আর উত্তেজিত হবেন না।
খবর পাচ্ছেন আপনাদের শেখপাড়া বাঁকড়া 2 নম্বর অঞ্চল, বাঁকড়া 1 নম্বর অঞ্চলে 5000 মানুষের নাম কেটে দিয়েছে, 5000ই নাকি মুসলমান। উত্তেজিত হওয়ার দরকার নেই, আগে আপনার বুথটা দেখেন তো কজনের নাম কাটা গেছে। কি করবেন? প্রথমে আপনার বুথ দেখবেন, আমার বুথে কি কারো নাম কাটা গেছে? তারপরে কি দেখবেন? আমার অঞ্চলের কজনের নাম কাটা গেল। তারপরে বাঁকড়া বিধানসভা, তারপরে হাওড়া জেলা, তারপরে রাজ্য নিয়ে ভাববেন। খারাপভাবে নেবেন না, আপনি এতটুকু লোড নেওয়ার ক্ষমতা, আর এত লোড আপনার মাথায় চাপলে আপনি তো স্ট্রোক করবেন। আপনারা তো মাল নিয়ে হাটে যান, মাথায় অনেক সময় মাল তুলতে হয় না? যার যেমন ক্ষমতা সে ততটা ঘাটতি নাই, তো তার বেশি নিলে পড়ে যাবে মাথা ঘুরে। তো আপনার আমার লেভেল হচ্ছে বুথ পর্যন্ত। আগে বুথটা ভালো করে দেখি না, আমার বুথের কার কার নাম কাটা গেছে। যদি নাম কাটা যায় তার পক্ষ নেবো আমরা। অন্যায়ভাবে যদি কারো নাম কাটে, যে অফিসার সার্ভে করতে আসবে, যে অফিসার এসআইআর করতে আসবে, সেই অফিসারকে আইনের মাধ্যমে খাঁচাবন্দি করবো আমরা, ছেড়ে কথা বলবো না। কিন্তু উত্তেজিত হবেন না, উত্তেজিত করানোর দায়িত্ব হচ্ছে শাসকের। আপনাকে আমাকে উত্তেজিত করবে, বন্দুকের সামনে দাঁড় করিয়ে দেবে, গুলি ছুড়বে, আপনার আমার ভাইয়ের লাশ পড়বে। খুব বেশি হলে সন্ধ্যাবেলা টিভির সামনে মুখে ফেস পাউডার না কি বলে লেগে বসে বলবে, দেখেছো 4টে মুসলমানকে মেরে দিল। যার গেল তার গেল। 2021-এ নির্বাচনে শীতলকুচিতে, তার আগে মমতা ব্যানার্জি বলেছিল সেন্ট্রাল ফোর্সের সামনে খুন্তি কি সব বলেছিল, ঝাঁটা কুদাল নিয়ে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, আপনি আমি বাড় খেয়ে দাঁড়িয়ে গেলাম, ঢাই গুলি চালিয়েছিল, 4 জন মানুষ মারা গিয়েছিল। বাংলায় শাসন কার্য কার হাতে আছে এখন? মমতা ব্যানার্জির হাতে। তো 4টে যে অফিসার বা যে কনস্টেবল গুলি চালিয়েছিল তাদের শাস্তি দিতে পেরেছে এখন পর্যন্ত 4 বছরে। কিন্তু ওই 4টে লাশ দেখিয়ে পুরো রাজ্যের ভোট করিয়ে নিল। দেখেছো, এখনই যদি এইভাবে গুলি চালায় তাহলে কি করেনি? বুথে হয়নি। ঠিক আছে, আপনারা ভোট দিয়েছে, আমি অপরাধী বলবো না। আপনাদের মাইন্ডকে ওইরকমভাবে আপনাদের পাজেল্ড করে দিয়েছিল। কিন্তু 4টে ভাই কি আজকে বিচার পেয়েছে? 4 পরিবার পেয়েছে। তাহলে আগামী দিনে ভেবে চিনতে পা ফেলতে হবে। আমি আমার ভাইপোর কথা ভাববো, উনি যদি উনার ভাইপোর কথা ভাবতে পারে, আমাদের লাশের ওপরে উনার ভাইপোর সাম্রাজ্য বিছাতে পারে, তাহলে এখন সময় এসেছে আমরাও আমার ভাইপোর কথা ভাববো। আমার ভাইপো কাপড় শিল্পে কিভাবে, আমার ভাইপো আগামী দিনে ওই 14 তলাতে গিয়ে কিভাবে গার্মেন্টসের বিজনেস করবে, আমাদেরকে ভাবতে হবে। আর আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি আপনারা আমাদের সাথ দেন, এই বিজেপি তৃণমূল বিজেমূলকে যদি বাংলা থেকে হারাতে পারেন, আমাদেরকে যদি ক্ষমতায় নিয়ে আসেন, সর্বপ্রথম যে কাজগুলো হবে তার মধ্যে হাওড়া জেলার কাপড় ব্যবসায়ীদের জন্য বলে যাচ্ছি, ওই নবান্ন 14 তলাটা আপনাদের জন্য আবার খুলে দেওয়া হবে, আপনারা ওখানে ব্যবসা করবেন, এটা বলে যাচ্ছি। তাহলে আমি আমার ভাইপোর কথা ভাববো না, উনি উনার ভাইপোর কথার জন্য যদি এত লাশ ফেলতে পারে বকলমে, তাহলে আমরা লাশ ফেলবো না, অন্তত লাশ না হওয়ার থেকে দূরে থাকবো। আমরা লাশ আর হব না। তো সিএ এর নাম করে আপনাকে আমাকে উত্তেজিত করতে, এসআইআর নাম করে, তাহলে আমাদের কাজটা কি হবে? প্রথম কাজ হবে, প্রথম করণীয়, এসআইআর করতে যিনি আসবেন তার নাম, ফোন নাম্বার, কোন দপ্তরে তিনি চাকরি করেন, এসআইআর করার জন্য তিনি যে দায়িত্ব পেয়েছেন তার প্রমাণপত্রটা আপনারা কি করবেন? নিয়ে রাখবেন। একদম, তার প্রমাণপত্রটা কি করবেন? নিয়ে রাখবেন। যে কারণ ওই হচ্ছে মেন লোক আপনার পাড়ায় এসছে। আপনার পাড়ায় তো মোদি এসে এসআইআর করেনি, মমতা দিদি এসে এসআইআর করেনি, করছে কে? অফিসার। তাহলে ওই অফিসারের সবটা আমি নিয়ে রাখবো। কেউ খারাপ আচরণ করবেন না অফিসারের সাথে, অনুরোধ করছি। সেই অফিসার আপনার আমার বাড়িরই ছেলে, তো আপনার আমার পাড়ারই তো কেউ হবে, তার সাথে খারাপ আচরণ আমি কেন করব? কিন্তু তারটা তুলে রাখবো, আমি তার তথ্যটা তুলে রাখবো, এই জন্যই আর নজরে রাখবো। যদি আমার পাড়ার আব্দুল করিমের, আব্দুল সবুরের বা রাম কাকার, সনাতন কাকার নাম যদি কাটে, বা ফতেমা মায়ের, সীতা মায়ের নাম যদি কেটে দেয় অন্যায়ভাবে, ডিভোটার বানিয়ে দেয়, তাহলে কি করব? ওই অফিসারের বিরুদ্ধে আইনি লড়াই আমরা করব। ওই অফিসারকে টেনে কোর্টে নিয়ে যাব। কি তথ্যের ভিত্তিতে রাম কাকার, রহিম চাচার তুমি নাম কেটেছো, কোর্টকে বলো, কোর্টের মাধ্যমে তার কাছ থেকে আমরা জবাব নেব। কিন্তু আপনি যদি অফিসারকে গুপগাপ দুটো দিয়ে দিলেন, কি হবে? কি হবে বলেন? পুরো এই মহল্লার লোককে ঘুমাতে দেবে আর মমতা ব্যানার্জি? এই মহল্লার লোককে পুলিশ ঢুকিয়ে তখন কি করবে? মহল্লার লোককে ছুট কাটাবে। একজন হয়তো মেরেছে, পুরো মহল্লার একটাও পুরুষ ঘরে থাকতে পারবে?
এইটা তো আপনাদের হয়ে গেছে, পার করেছেন তো নাকি? মনে আছে জনপ্রতিনিধি যাচ্ছে, তার পাশ থেকে ইট তুলে আপনাদের দিকে ছুটছিল, ভিডিওটা মনে আছে তো নাকি? ব্রিজের ওপর থেকে, নিচে থেকে, আমি কিন্তু ভুলে যাইনি, আপনারা ভুলে যেতে পারেন। সেই মামলাতে কতজনকে ঘরছাড়া করেছিল অন্যায়ভাবে। তাহলে আপনি একটা মানুষ, একটা হয়তো অফিসারকে মেরে দিলেন, তাহলে কি হবে? পুরো মহল্লাকে পুলিশ দিয়ে, তাহলে ওই কাজ আপনারা যাবেন না। উত্তেজিত হলে উত্তেজিত হবেন, করতে চাইলে হবেন না। আপনারা কি করবেন? ওনার ডিটেলসটা নিয়ে রাখবেন, এতটুকু আপনাদের কাজ। আর এসআইআরটা কি একটু বলে দিই। এখন পলিটিক্যাল এসআইআর হচ্ছে, এর বিরুদ্ধে আমরা এর আগে সারা ভারতবর্ষে 13 বার এসআইআর হয়ে গিয়েছে। আমার বাপের বয়সী যারা আছেন, 2002-এ তো এসআইআর হয়েছে। কেউ আপনারা চিন্তিত হয়েছিলেন? কেউ উত্তেজিত হয়েছিলেন? তখন 28 লক্ষ নাম বাদ পড়েছিল। কত? 28 লক্ষ নাম 2022 সালে নাম বাদ পড়েছিল। তখন হয়নি তো, তখন পলিটিক্যাল এসআইআর হয়নি। এখন পলিটিক্যাল এসআইআর করার চেষ্টা করছে, এই জন্য হচ্ছে। তো ওই মানে কেউ ডাকছে বলে সবাই ডাকতে শুরু করে দেবো, কাজ আমরা করব না। কাকে কান নিয়ে চলে গেলে নিজের কানে আগে হাত দেবো, কান আছে কি না নাই। তাহলে আপনাদের কাজ কি হবে? এসআইআরটা অ্যাকচুয়াল কি? মৃত ভোটার নাম বাদ যাবে। আপনাদের এখানে জগৎবল্লভপুর বিধানসভা থেকেও মহিলাদের বিয়ে হয়ে এখানে আসেনি, বৌমা করে আনেনি, এরকম আছে তো নাকি? বাঁকড়ায় আমাদের ফুরফুরা শরীফে আছে, এই আপনাদের বাঁকড়ার। আবার আমাকে জিজ্ঞাসা করছিল এখনকার ছেলে গিয়ে যে ভাইয়ান ওই ছেলেটা কেমন হবে না হবে। আমি দেখলাম না, আমাদেরই আশপাশের ছেলে ভালো, তা ফুরফুরা শরীফে আছে। তাহলে বাঁকড়ার মেয়ে, ডুমজুর বিধানসভার মেয়ে কোথায় বিয়ে হয়েছে? ফুরফুরা শরীফ জাঙ্গিপাড়া বিধানসভাতে। এখানে ভোটার লিস্টে নাম আছে, এখানে কাটবে, ওখানে নাম উঠবে। তো এটা নিয়ে একটা মুসলমান মেয়ের নাম কেটে দিল বলে হই করলে হবে? তাহলে আমাদের কি করতে হবে? ওই বুথে খোঁজ নিতে হবে সত্যিকারের নামটা বৈধভাবে কেটেছে না অবৈধভাবে কেটেছে। ঠিক একইভাবে জগৎবল্লভপুরের কোনো মেয়েকে আপনারা বৌমা করে নিয়ে এসেছেন, তাহলে জগৎবল্লভপুর বিধানসভায় ভোটার লিস্টে নাম আছে, ওটা কাটবে, ডুমজুর বিধানসভায় নামটা উঠবে। এটা সিস্টেম। এই সিস্টেমের বাইরে গিয়ে করলে কি হবে? আইনের মাধ্যমে ওই বেটাকে জব্দ হবে। এবার আপনাদের বলছি আতঙ্কিত কেন হতে বারণ করছি। বাঘ নিয়ে এসেছে এখানকার মানুষজন, এই মোড়ে বাঘ এসে গেছে, ঢুকে ঘরে যে ঢুকে দরজা দিয়ে দিলেন, বাঘ কি চলে যাবে? বাঘ যাবে? বাঘকে তো ডেকে নিয়ে এসেছে, ওখানে চলো, মোটা সোটা মানুষ আছে, হষ্টফষ্ট শরীর আছে, আমাদের সাবির দাদার মতো মোটা সোটা মানুষ আছে, কি ওখানে ভালো খাওয়া যাবে। তো বাঘ এখান থেকে যাবে না। আর যে বাঘ তার আবার দায়িত্ব নিচ্ছে মমতা ব্যানার্জি, কিন্তু বাঘটা যাতে ঠিক করে থাকে তার আশপাশে আরো কি দিচ্ছে? 80,000 সেনাদের ঘিরে রাখছে আপনাকে খাওয়ার জন্য, ভয় দেখানোর জন্য। বুঝতে পারছেন? তাহলে আমাদের কি করতে হবে? ঘর থেকে বার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে, একতাবদ্ধ হতে হবে, কাগজ নিয়ে এসে বাঘকে খাঁচার মধ্যে ভরতে হবে। বাঘের ভয়ে পালালে আপনার ভবিষ্যৎ খারাপ করবে। দরজা দিয়ে বসে থাকতে হবে, না সকালবেলা উঠে কারখানায় গিয়ে সেলাই করতে পারবে, না বাজারে বার হতে পারবেন, ঘরে ঢুকে থাকতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? বাঘকে খাঁচাই ভরতে হবে। বাঘকে খাঁচাই ভরার কাগজ আপনার কাছে আছে। যে আপনার কাছ থেকে কাগজ চাইছে না, তাকে দেখলে দেখা যাবে তার দাদু নালে দাদি ভারতীয় নয়। ভুল বলছি? আপনার কাছে সব কাগজ আছে, আপনাকে আতঙ্কিত করা হচ্ছে। কেমন ব্যাপার জানেন? এটা আমি দেখবেন হাতির নিচে শরীর দেখতে পাই না, হাতির দুটো কানে নিচে শরীর ঢাকা থাকে। নিচে যদি শরীর দেখতো কি হতো বুঝতে পেরেছেন? তো আপনার ক্ষমতা আপনাকে দেখতে দিচ্ছে না, আপনাকে ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চাইছে, ক্যাপটিভ ভোটার হিসাবে রাখতে চাইছে। মানে একদম আপনাকে আপনার ক্ষমতা দেখতে দিচ্ছে না। আপনার বাড়িতে কাগজ আছে। আচ্ছা, এই যে মহল্লাটা দেখতে পাচ্ছি, এই মহল্লায় এত বাড়িঘর আজকে হয়েছে, সব আগে কি ছিল? মাটির বাড়ি তো, টালির চাল তো, অনেকে টালির চাল আছে। আপনারা কার জায়গায় বসবাস করছেন একটু বলুন আমাকে, এটা বলে আমি শেষ করে দেবো। আমি ভয়টা কাটানোর জন্য বলছি। কার জায়গায়? দাদুর জায়গায়। দাদু কোথা থেকে পেয়েছে? হয় কিনেছে, নাহলে পদ্মাদুর জায়গা। কাগজ আছে বলেই তো বসবাস করতে পারছেন। কাগজ না থাকলে এতক্ষণ তৃণমূলের বন্ধুরা আপনার ঘরে ঢুকে দখল করে নিত, খাস বলে। যত খাস জায়গা আছে কারা দখল করছে ভাই? যারা শাসক আছে তারাই তো নাকি, তাহলে দখল করে নিত। তাহলে আপনার বাড়িতে কাগজটা আছে বলেই তো বেঁচে আছে, মানে ঘরে থাকতে পারছেন তো বার করে দিত।
ওই তারও একটা কথা বলছি, কাগজটা কোথা পাবেন? আপনার বড় চাচার ছেলের ছাতের পানিটা আপনার কি উসরার সামনে দিয়ে পড়ে যাচ্ছে বলে মামলাটা কোন কোর্ট আপনাদের? হাওড়া কোর্টে ঠুকে রেখেছে, তাই না? এরকম হচ্ছে তো। ওই কিসের ভিত্তিতে মামলাটা ঠুকলেন? মামলা কেন গ্রহণ হবে কাগজ যদি না থাকতো? 2-4 মিনিট মধ্যে শেষ করে দেবো। যদি কাগজ না থাকতো মামলা কি ঠুকতে পারতেন? ওই পর্চা দলিলটা দিয়েই তো ঢুকেছেন। কোথা থেকে পর্চা দলিলটা পেলেন? আপনি তো আপনার দাদুর জায়গায় আছেন, ওই দাদুর দলিলটা খুঁজে দেখুন না। 1932 সালের দলিল, 1928 সালের দলিল, 1900 সালের দলিল আপনার ঘরে আছে, আর আপনাকে ভয় দেখাচ্ছে। আমি আপনাদের বলবো, আপনারা তৈরি হন, কাগজ আপনাদের হাতে আছে, নামের বানান ভুল আছে ওগুলো একটু ঠিক করার চেষ্টা করুন। আচ্ছা, আপনার নানার বাড়ি আর দাদুর বাড়ি কারো পাকিস্তানে নাকি, কারো আফগানিস্তানে, কারো শ্রীলঙ্কা থেকে, কারো মায়ানমারে? বলুন ভাই, কেউ তো কাঁটা টপকে আসেনি আপনার নানি দাদু, নানির বাড়ি দাদুর বাড়ির কারো। তাহলে আপনি ভয় পাবেন কেন? ভয় তো পাওয়া তার দরকার যে জ্ঞান দিচ্ছে, তার যে কোনো একটা কুল দেখলে দেখা যাবে কাগজ ওপার থেকে এসছে। ওরা সেই যেখানে নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান, যাতে নকল মালের উপরে লিখে রেখেছে মানুষ কনফিডেন্স নিজের বিল্ড আপ করছে, নিজে থেকে নিজের সেলফ কনফিডেন্স বিল্ড আপ করছে। নকল মাল, ও ব্যাটারি কাগজ নাই, আর বারবার চিৎকার করে বলছেন আশিস সাহেবকে কাগজ দেখাও, আমার মতুয়া ভাইকে বলছে কাগজ দেখাও, আমার দলিত ভাইকে বলছে কাগজ দেখাও, আমার আদিবাসী ভাইকে বলছে কাগজ দেখাও, আমার মুসলিম ভাইকে বলছে কাগজ দেখাও। কিন্তু যে কাগজ দেখাবার কথা বলছে তার যখন আমরা কাগজ চাইছি, সে কতটুকু পড়াশোনা করেছে তার কাগজ দেখাও তো। সে আর কাগজ দেখাতে পারছে না, লাস্টে কোর্ট হচ্ছে, কোর্ট বলছে তার কাগজ দেখা যাবে না। কার কথা বলছি বুঝতে পেরেছেন? চা বিক্রেতা, আমাদের দেশের প্রধানমন্ত্রী, চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী। তাহলে আপনি আমি ভয় খাবো কেন? আমাদেরকে ভয় পাওয়ানো হচ্ছে।